নিশ্চিতভাবে শুরু হয়ে গেছে। হুম, শুরু হয়ে গেছে, হ্যাঁ, ওকে। হুম হুম। প্রথমে একটা ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করতে পারি আমরা। ভিডিওটা অফ করতে। ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে অ্যাকচুয়ালি, মানে লাইভ দেখা যাচ্ছে কিন্তু। উম ওকে, আমরা হচ্ছে আস্তে আস্তে শুরু করে দিব আর কি। আচ্ছা, তাহলে আমরা আস্তে আস্তে শুরু করে দিই। আচ্ছা, প্রথমে হচ্ছে বলি আমার পরিচয়। উম আমি হচ্ছে আদিবা জাহান। আমি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে ফাইনাল ইয়ারে আছি। আহ, আমার এইচএসসি ছিল 21-22 সেশন। আচ্ছা। আচ্ছা, আশা করি সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছো। ওকে, তাহলে হচ্ছে আজকে আমাদের পড়ানোর টপিক বোটানি, চ্যাপ্টার 3, কোষ রসায়ন বা হচ্ছে সেল কেমিস্ট্রি যে চ্যাপ্টারটা। আজকে হচ্ছে আমাদের স্বাধীনতা 10। হ্যাঁ, আমাদের ব্যাচের নাম হচ্ছে স্বাধীনতা 10। তো আজকে আমাদের প্রথম ক্লাসটা আমি নিচ্ছি। তাহলে চলো শুরু করা যাক। এই চ্যাপ্টারটা কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। হ্যাঁ, এই চ্যাপ্টার থেকে প্রচুর এমসিকিউ আসে। প্লাস হচ্ছে তোমাদের তোমরা যেহেতু এখনো এইচএসসি দাও নাই, তো তোমাদের রিটেনের জন্য কিন্তু এটা ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, এই চ্যাপ্টারটা থেকে প্রায়ই হচ্ছে প্রশ্ন করা হয়। তো চলো, আজকে হচ্ছে আমরা মেইনলি পড়বো কার্বোহাইড্রেট আর হচ্ছে প্রোটিন। ওকে, তাহলে আসো শুরু করি। কোষ রসায়ন বলতে আমরা কি বুঝি আসলে? তোমরা সবাই জানো যে কোষ হচ্ছে আমাদের দেহের গাঠনিক ও কার্যিক একক। ঠিক আছে, এটা আমাদের দেহের গঠন এবং কাজ দুইটাতেই সমান ভূমিকা রাখে। তো কোষের ভেতরে আমাদের কি হয়, আমাদের কিছু কেমিক্যালস বা রাসায়নিক বস্তুগুলো থাকে। আহ যার মধ্যে ইম্পর্টেন্ট কয়েকটা হচ্ছে কার্বোহাইড্রেট আছে, প্রোটিন আছে, লিপিড আছে, হ্যাঁ, এনজাইমস আছে। তো এই জিনিসগুলো আমাদের কোষে কি করে, কোষে হচ্ছে পুষ্টি যোগান দেয়। ঠিক আছে, তাহলে আহ আহ, এই টপিকটা নিয়েই হচ্ছে আজকে আমাদের পড়া। তাহলে দেখো, আমাদের দেহের যে কোষের সবচেয়ে বড় অংশটা কি? কোষের সবচেয়ে বড় অংশটা হচ্ছে প্রোটোপ্লাজম। তো সেই প্রোটোপ্লাজমের শতকরা 60 থেকে 90 ভাগই কিন্তু পানি। এছাড়াও আমাদের কি আছে, এছাড়াও হচ্ছে আমাদের কিছু উম, কঠিন বস্তু আছে, যেখানে হচ্ছে 17টি মৌলের নাম দিয়ে দিছে। তো মৌলগুলোর নাম হচ্ছে তোমরা একবার দেখে যাবা। আচ্ছা, এরপর দেখো, আমাদের বডিতে কি আছে, কিছু জৈব রাসায়নিক পদার্থ আছে, আমি একটু আগেই বললাম কি কি আছে। যেমন দেখো, কার্বোহাইড্রেট আছে, লিপিড আছে, অ্যামিনো অ্যাসিড আছে। অ্যামিনো অ্যাসিড গুলো কি করে, আমাদের প্রোটিন তৈরি করে। তারপর নিউক্লিক অ্যাসিড আছে, নিউক্লিক অ্যাসিড হচ্ছে আমাদের ডিএনএ এবং আরএনএ এর গাঠনিক উপাদান। তারপর হচ্ছে বিভিন্ন এনজাইম আছে, হ্যাঁ। আচ্ছা, এছাড়াও কি থাকে, কিছু অজৈব পদার্থও কিন্তু উপস্থিত থাকে। আচ্ছা,
এরপর দেখো আমাদের এখান থেকে কিন্তু তোমাদের এমসিকিউ আসার সম্ভাবনা আছে, তো লাইনগুলো একটু দেখে যাও। যে আমাদের জীবনের অত্যাবশ্যকীয় উপাদান কয়টা? 92টা। 92টার মধ্যে 96% বস্তুই অক্সিজেন, কার্বন, হাইড্রোজেন ও নাইট্রোজেন দ্বারা গঠিত। ঠিক আছে, তাহলে আমাদের মূল 4টা উপাদান কি কি? অক্সিজেন, ঠিক আছে, কার্বন, হাইড্রোজেন এবং নাইট্রোজেন। এই 4টা জিনিস কিন্তু আমাদের 96% গঠন করে থাকে। ঠিক আছে, আচ্ছা এরপরে আসো। এরপর আসো, এখানে হচ্ছে আমাদের বন্ধন নিয়ে কিছু কথাবার্তা আছে। এই জিনিসগুলো যদিও তোমার কেমিস্ট্রিতে আরো ডিটেলস এ পড়বা, আমি জাস্ট এখানে একটু সংক্ষেপে আলোচনা করে যাচ্ছি। যে দেখো কি কি কথা। প্রথম কথা হচ্ছে মৌল কি। মৌল হচ্ছে দেখো আহ সবচেয়ে ক্ষুদ্রতম যে অংশটা কোন একটা পরমাণু বা অ্যাটম, হ্যাঁ, তার যে ক্ষুদ্রতম অংশ তাকে হচ্ছে আমরা বলে থাকি মৌল। আর যখন দুই বা ততোধিক মৌল একসাথে যুক্ত হয় তখন তাকে আমরা বলতেছি যৌগ। ঠিক আছে, আচ্ছা যেমন পানি একটা যৌগ। পানি কি কি মৌল দিয়ে গঠিত? পানি হচ্ছে অক্সিজেন আর হাইড্রোজেন দিয়ে গঠিত। আচ্ছা এরপরে আসতেছে আমাদের রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধন কয় প্রকার? 3 প্রকার। কি কি? আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন এবং হচ্ছে হাইড্রোজেন বন্ধন। আয়নিক বন্ধন কিভাবে গঠিত হয়? আয়নিক বন্ধন হচ্ছে একটা অ্যাটম থেকে ইলেকট্রন হারায়, আরেকটা অ্যাটম কি করে? সেই ইলেকট্রনটাকে গ্রহণ করে। এভাবে করে হচ্ছে একটা আয়নিক বন্ড গঠন হয়। একটাতে হচ্ছে প্লাস চার্জ থাকে আর একটাতে হচ্ছে মাইনাস চার্জ থাকে। তাহলে এদেরকে আমরা কি বলি? এদেরকে আমরা বলি আয়ন। ঠিক আছে, পজিটিভ আয়ন যারা, মানে যারা ইলেকট্রনটাকে হারাচ্ছে তাদেরকে আমরা বলি কি? ক্যাটায়ন। তাহলে পজিটিভ আয়নের আরেকটা নাম কি? ক্যাটায়ন। আর নেগেটিভ আয়ন অর্থাৎ যারা ইলেকট্রনকে গ্রহণ করতেছে তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা বলি অ্যানায়ন। এই জিনিসগুলো আশা করি তোমরা হচ্ছে সবাই জানো। আচ্ছা আমি পড়ানোর সময় তোমরা যদি কিছু না বুঝো তাহলে কিন্তু আমাকে তোমরা প্রশ্ন করতে পারো বা চ্যাটেও লিখতে পারো। এরপর হচ্ছে কোভালেন্ট বন্ড। কোভালেন্ট বন্ডে কি হয়? কোভালেন্ট বন্ড বা সমযোজী বন্ধনে দুইটা অ্যাটম পরস্পরের সাথে ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে বন্ধন গঠন করে। হ্যাঁ, এখানে কেউ হচ্ছে ইলেকট্রন দান করে না বা গ্রহণ করে না, এখানে কি হচ্ছে? আমার ইলেকট্রন গুলা শেয়ার হচ্ছে। তো কোভালেন্ট বন্ড এটা হচ্ছে আমরা মূলত কোথায় দেখি? এটা হচ্ছে মূলত আমরা জৈব যৌগে দেখি। জৈব যৌগে হচ্ছে কোভালেন্ট বন্ড গুলো দেখা যায়। আচ্ছা এরপর হচ্ছে আমাদের হাইড্রোজেন বন্ড। হাইড্রোজেন বন্ড কি? হাইড্রোজেন বন্ড হচ্ছে হাইড্রোজেন পরমাণু, হ্যাঁ, অপর আরেকটা আহ পরমাণুর সাথে যখন বন্ধন গঠন করে তখন হচ্ছে আমরা তাকে বলতেছি হাইড্রোজেন বন্ড। হাইড্রোজেন বন্ড কি সব জায়গাতে ফর্ম হয় না। হাইড্রোজেন বন্ড শুধুমাত্র 3টা যৌগের সাথে ফর্ম হয়। কি কি? অক্সিজেন, ফ্লোরিন আর হচ্ছে নাইট্রোজেন। এই 3টা জিনিসের মধ্যে আমার হাইড্রোজেন বন্ধন গঠন হয়। এরপর দেখো পেপটাইড বন্ধন। আমার যতটুকু মনে আছে হচ্ছে 22-23 সেশনে এই পেপটাইড বন্ধন থেকে একটা প্রশ্ন আসছিল। পেপটাইড বন্ড, পেপটাইড বন্ডটা কি? দুইটা অ্যামিনো অ্যাসিডের মধ্যে যে বন্ধন সৃষ্টি হয় তাকে হচ্ছে আমরা বলি পেপটাইড বন্ড। আহ দুইটা অ্যামিনো অ্যাসিডের মাধ্যমে বন্ধন তৈরি হয়ে পেপটাইড বন্ড গঠন করে। তারপর সেই পেপটাইড গুলো একে অপরের সাথে যুক্ত হয়ে পলিপেপটাইড গঠন করে। হ্যাঁ, তারপর সেই পলিপেপটাইড থেকে কি তৈরি হয়? পলিপেপটাইড থেকে কিন্তু আবার প্রোটিন তৈরি হয়। তাহলে প্রোটিনের মধ্যে বন্ধনকে আমরা কি বলতেছি? পেপটাইড বন্ড বলতেছি। এরপর দেখো গ্লাইকোসাইডিক বন্ড। গ্লাইকোসাইডিক বন্ডটা কি? গ্লাইকোসাইডিক বন্ডটা হচ্ছে দুইটা মনোস্যাকারাইড সময়ের মধ্যে যে বন্ডটা তৈরি হয়, অর্থাৎ আমাদের কার্বোহাইড্রেটের মধ্যে যে বন্ধনটা তৈরি হয় তাকে হচ্ছে আমরা বলতেছি গ্লাইকোসাইডিক বন্ড। ওকে, আচ্ছা এরপর আসে এখানে হচ্ছে আমাদের কিছু ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলকের হচ্ছে নাম দিয়ে দিছে। এগুলো হচ্ছে তোমরা কেমিস্ট্রিতে বেশি ডিটেলসে পড়তে পারবা, যেমন অ্যালকোহল আছে, অ্যালডিহাইড আছে, কিটোন আছে। হ্যাঁ, এগুলো হচ্ছে এখান থেকে খুব বেশি দেখার প্রয়োজন নেই। এরপর চলে আসতেছি আমরা কার্বোহাইড্রেটে। আচ্ছা এখন আসো, কার্বোহাইড্রেট বলতে আমরা কি বুঝি? কার্বোহাইড্রেট হচ্ছে 3টা যৌগের সমন্বয়ে তৈরি হয়। কি কি যৌগ? কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন। এখানে আমার এই 3টা জিনিসের অনুপাত কত থাকে? 1:2:1। অর্থাৎ কার্বন থাকে একটা, হাইড্রোজেন থাকে দুইটা, অক্সিজেন থাকে একটা। এখন সব সময় যে এইভাবে গঠন হবে তার কিন্তু নিশ্চয়তা নেই। অনেক সময় দেখা যায় যে এই অনুপাতটা না থাকলে আমরা অনেক যৌগকে কার্বোহাইড্রেট বলতেছি, আবার এই অনুপাতটা থাকা সত্ত্বেও অনেক যৌগকে আমরা কার্বোহাইড্রেট বলতেছি না। যেমন এখানে একটা উদাহরণ দিছে,
যে এই অনুপাতটা নাই কিন্তু তবু কার্বোহাইড্রেট, এটা কে? যেমন সুক্রোজ। সুক্রোজ কি? একটা গ্লুকোজ আর একটা ফ্রুক্টোজ দুইটা একসাথে মিলিত হয়ে একটা সুক্রোজ গঠন করে। হ্যাঁ, আচ্ছা। আবার দেখো যে এই অনুপাতটা আছে কিন্তু তবু তাকে আমরা কার্বোহাইড্রেট বলতেছি না, এরকম কি উদাহরণ আছে? যেমন আমাদের ফর্মালডিহাইড, হ্যাঁ এটা কি একটা অ্যালডিহাইড। তারপর দেখো অ্যাসিটিক অ্যাসিড, এটা কি? এটা হচ্ছে আমাদের একটা জৈব অ্যাসিড। এদের ক্ষেত্রে অনুপাতটা থাকা সত্ত্বেও এরা কিন্তু কার্বোহাইড্রেট নয়। আচ্ছা, এখন আসো আম, বর্তমানে আমরা কার্বোহাইড্রেটকে কিভাবে সংজ্ঞায়িত করতে পারি। দেখো মূল কথা হচ্ছে যে সকল অ্যালডিহাইড বা কিটোন জাতীয় যৌগের হাইড্রক্সিল গ্রুপ থাকে, ঠিক আছে? হাইড্রক্সিল গ্রুপ কোনটা? ও এইচ। তাহলে অ্যালডিহাইড বা কিটোন জাতীয় যৌগের হাইড্রক্সিল গ্রুপ থাকে বা তারা আর্দ্র বিশ্লেষিত হয়ে, অর্থাৎ পানি দ্বারা বিশ্লেষিত হয়ে হাইড্রক্সিল গ্রুপ যুক্ত করে, তাদেরকে হচ্ছে আমরা কার্বোহাইড্রেট বলতেছি। কার্বোহাইড্রেট নামটা কোথা থেকে আসছে? কার্বোহাইড্রেট মানে হচ্ছে হাইড্রেটস অফ কার্বন। এটার মানে কি? এটার মানে হচ্ছে কার্বনের সাথে যদি আমি এক অণু পানি যুক্ত করি, তাহলে কার্বন যোগ এক অণু পানি, এটা মিলে আমার তৈরি হচ্ছে কার্বোহাইড্রেট। আচ্ছা, এরপরে আসো অধিকাংশ উদ্ভিদের এই জিনিসটা কিন্তু এমসিকিউতে আসে, যে অধিকাংশ উদ্ভিদের শুকনো ওজনের 50 থেকে 80 ভাগই কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট, ঠিক আছে? আচ্ছা, এরপর আসো কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য কি কি। এটা হচ্ছে দানাদার বা চিনি জাতীয় হতে পারে, এছাড়াও তন্তুময় ফাইব্রাস হতে পারে, যেমন সেলুলোজ আছে, বা পাউডার জাতীয় হতে পারে। এটা স্বাদে মিষ্টিও হতে পারে বা স্বাদহীনও হতে পারে। বেশি তাপ প্রয়োগে অঙ্গারে পরিণত হয়। অঙ্গার মানে কি? কয়লা। আচ্ছা, আচ্ছা, তাসফিয়া জিজ্ঞেস করছো যে যেগুলা লাইন দাগানো সবগুলা দাগাবো কিনা। আহ আমি হচ্ছে কি বলে এই পিডিএফটা কিন্তু আপলোড করে দেওয়া হবে গ্রুপে বা তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তুমি তখন দাগা নিতে পারো। এখন বেস্ট ওয়ে হচ্ছে আমি যা বলতেছি, যে কথাগুলো বইয়ে লেখা নাই তুমি সেটা খাতায় লিখে রাখতে পারো বা বইয়েও লিখে রাখতে পারো। ওকে, আচ্ছা। আহ এরপরে আসতেছে কি, অধিকাংশই পানিতে অদ্রবণীয়, কিন্তু মনোস্যাকারাইড গুলো হচ্ছে পানিতে দ্রবণীয়। এরপর দেখো অ্যাসিডের সাথে মিলে এরা এস্টার গঠন করে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। এরপর আসো এরা আলোক সক্রিয় ও আলোক সমানতা প্রদর্শন করে। এই জিনিসটা কিন্তু আমরা হচ্ছে কি বলে কেমিস্ট্রি চ্যাপ্টার 2, হ্যাঁ কি বলে অর্গানিক কেমিস্ট্রি যে চ্যাপ্টারটা আছে, অর্গানিক কেমিস্ট্রি চ্যাপ্টারে হচ্ছে এই টপিকটা নিয়ে আমরা দেখব। এরপর আসো কার্বোহাইড্রেটের প্রধান কাজ কি। একটা জিনিস মনে রাখবা যে কার্বোহাইড্রেটের প্রধান কাজ হচ্ছে শক্তির উৎস হিসাবে কাজ করা, এবং এটা কি করে? সাপোর্টিং টিস্যুর গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। সবচেয়ে ইম্পর্টেন্ট যে লাইনটা থেকে প্রশ্ন আসে, যে প্রাণী দেহের হাড়ের সন্ধিস্থলে লুব্রিকেন্ট হিসেবে কাজ করে। আমাদের যে জয়েন্ট আমাদের যে জয়েন্ট গুলো আছে সেই জয়েন্টে হচ্ছে এরা লুব্রিকেন্ট, মানে কি ঘষা লেগে যাতে ক্ষয় না হয়ে যায়, এর জন্য লুব্রিকেন্ট হিসেবে কাজ করে। আচ্ছা, এরপর আসে এখানে আরো কিছু কাজ দেওয়া আছে, এগুলো তোমরা জাস্ট কি বলে নর্মালি হচ্ছে রিডিং পড়ে নিবা। হ্যাঁ, আচ্ছা। এরপর আসো কার্বোহাইড্রেটের শ্রেণী বিভাগ। এই জিনিসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা যদি এই জিনিসটা ভালো করে বুঝো তাহলে কিন্তু তোমার কার্বোহাইড্রেটের অনেক জিনিসই ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে দেখো আমরা 3 ভাবে কার্বোহাইড্রেটকে ভাগ করতে পারি। কিভাবে কিভাবে? স্বাদের ভিত্তিতে, রাসায়নিক গঠন অণুর ভিত্তিতে, বিজারণ ক্ষমতার ভিত্তিতে। আচ্ছা, স্বাদ উপর ভিত্তি করে কি? সুগার, নন সুগার, মানে মিষ্টি বা মিষ্টি ছাড়া। এরপর আসতেছে রাসায়নিক গঠনের ভিত্তিতে মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড। মনোস্যাকারাইড গুলোকে আবার আমরা কার্বন সংখ্যার উপর ভিত্তি করে কয়েকটা ভাগ করতে পারি। কি কি ভাগ করতে পারি? ট্রায়োস, টেট্রোস, পেন্টোস, হেক্সোস, হেপ্টোস। আমরা এগুলো নিয়ে ডিটেলস সামনে একটু পড়বো। তারপর আসো ডাইস্যাকারাইড, এটা কিন্তু পরীক্ষাতে আসে। হ্যাঁ, ডাইস্যাকারাইডের উদাহরণ গুলো কি কি? তাহলে কি কি উদাহরণ আছে? সুক্রোজ, সেলোবায়োস, ম্যালটোজ। এরপর আসো অলিগোস্যাকারাইড। অলিগো শব্দের অর্থ হচ্ছে কম। হ্যাঁ, তার মানে যেখানে আমার 3 থেকে 10টি মনোস্যাকারাইড থাকে তাদেরকে আমরা বলতেছি অলিগোস্যাকারাইড। আচ্ছা, এরপর হচ্ছে পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড গুলো কি কি আছে? যারা গঠনে সহায়তা করে এবং সঞ্চিত বস্তু হিসাবে কোষে থাকে। আচ্ছা, এরপর দেখো বিজারণ ক্ষমতার উপর ভিত্তি করে
যাদের বিজারণ ক্ষমতা আছে তাদেরকে আমরা বলতেছি রিডিউসিং সুগার, এবং যাদের বিজারণ ক্ষমতা নাই তাদেরকে আমরা বলতেছি নন রিডিউসিং সুগার। আচ্ছা, এখন আসো তাহলে এইখানে আমি যে ভাগগুলো বললাম সেটারই হচ্ছে এখন ডিটেলস গুলো আমরা একটু দেখবো। তাহলে আসো সুগার কারা? সুগার দেখো গ্লুকোজ আছে, ফ্রুক্টোজ আছে, সুক্রোজ আছে। আর নন সুগার কারা? নন সুগার মূলত পলিস্যাকারাইড গুলো, যেমন স্টার্চ আছে, সেলুলোজ আছে, গ্লাইকোজেন আছে, পেকটিন আছে, হেমিসেলুলোজ আছে। এরপরে আসো মনোস্যাকারাইড। মনোস্যাকারাইড গুলো হচ্ছে আমার কার্বোহাইড্রেটের গাঠনিক একক। ঠিক আছে, তাহলে মনোস্যাকারাইড গুলো কি আমার গাঠনিক একক। এর সাধারণ সংকেতটা কি? সাধারণ সংকেত আমি যে একটু আগে বলে আসছিলাম, অনুপাত হবে C1H2O1। তাহলে এখানে CnH2nOn। ওকে, আচ্ছা, তাহলে এখানে কি থাকে? আমার একটা মুক্ত অ্যালডিহাইড গ্রুপ এবং একটা মুক্ত কিটোন গ্রুপ থাকে। তাহলে সেইটার উপর ভিত্তি করে আমরা কিন্তু মনোস্যাকারাইড গুলোকে আবার আরেকটা ভাগ করতে পারি, যে অ্যালডিহাইড গ্রুপ থাকলে তাকে বলি অ্যালডোজ সুগার, আর যদি অ্যালডোজ, হ্যাঁ অ্যালডোজ সুগার, আর যদি কিটোন গ্রুপ থাকে তখন তাকে আমরা বলি কিটোজ সুগার। আচ্ছা, এখন আসো আমরা হচ্ছে প্রত্যেকটা মনোস্যাকারাইডের এক্সাম্পল গুলো একটু দেখবো। আচ্ছা, এখানে দেখো একটা ইম্পর্টেন্ট জিনিস, যে মনোস্যাকারাইড গুলো কিন্তু আমার রিডিউসিং সুগার। রিডিউসিং সুগার মানে কি? এদের বিজারণ ক্ষমতা আছে। হ্যাঁ, এটা কিভাবে পরীক্ষা করা যায়? এটা হচ্ছে আমরা যারা মেডিকেলে হচ্ছে ফার্স্ট ইয়ারে যখন, তখন হচ্ছে আমাদের একটা প্র্যাকটিক্যাল ছিল। হ্যাঁ, এটা বেনেডিক্ট টেস্ট বলে। বেনেডিক্ট বেনেডিক্ট টেস্ট। এখানে কি করা হয়? এখানে হচ্ছে আমাদের ওই যে যে চিনি আছে, চিনির সাথে আমরা হচ্ছে কিউপ্রিক হাইড্রোক্সাইড মিশালে সেখানে হচ্ছে লাল বর্ণের অধক্ষেপ জমা হয়। যদি জমা হয় তখন তাহলে সেটা রিডিউসিং সুগার। এরপর আসো আমরা হচ্ছে মনোস্যাকারাইড গুলোর ভাগগুলো দেখবো। প্রথমে দেখো ট্রায়োস। ট্রায়োস আমরা কাকে বলতেছি? ট্রায়োসের মধ্যে দেখো যে বলছিলাম যে একটা হবে অ্যালডোস আর একটা হবে কিটোস। তাহলে অ্যালডোস কে? গ্লিসারেলডিহাইড, এটা একটা অ্যালডোস। আর ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন, এটা একটা কিটোস। এদেরকে বলা হয় সবচেয়ে সরল শর্করা। তাহলে সবচেয়ে সরলতম শর্করা। তাহলে এটা হচ্ছে তোমার পরীক্ষায় আসতে পারে যে সবচেয়ে সরলতম শর্করার উদাহরণ কি। ওকে, আচ্ছা, এরপর দেখো টেট্রোস। টেট্রোস থেকে উদাহরণটা দেখবা যে ইরিথ্রোস আর হচ্ছে ইরিথ্রোলোস। ওকে, এরপর দেখো পেন্টোস। পেন্টোস কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কজ আমরা জানি যে আমাদের ডিএনএ এবং আরএনএ গঠন করে কারা? রাইবোস সুগার এবং ডিহাইড্রক্সি ডিহাইড্রো ডিঅক্সি রাইবোস, সরি, রাইবোস আর ডিঅক্সি রাইবোস সুগার। তো রাইবোস সুগার এটা কি আমাদের আরএনএ গঠন করে। হ্যাঁ, আচ্ছা, এটা কি? এটা একটা অ্যালডোস সুগার। আচ্ছা, এটা আমাদের একটা অ্যালডোস সুগার। এরপর দেখো ডিঅক্সিরাইবোজ, যেটা এটাতে কি আমাদের যে 2 নাম্বার কার্বন, সেই 2 নাম্বার কার্বনে কিন্তু অক্সিজেন থাকে না, এই জন্যই নাম কিন্তু ডিঅক্সি। তাইলে 2 নম্বর কার্বনে কি থাকে না? অক্সিজেন থাকে না। আচ্ছা, এরপর দেখো রাইবুলোজ, এটা একটা হচ্ছে কিটোজ সুগার। রাইবোজ আর ডিঅক্সি রাইবোজের মধ্যে পার্থক্য এখান থেকে হচ্ছে তোমরা যে জিনিসটা একটু দেখতে পারো, 2 নাম্বার পয়েন্ট যেটা, এইচসিএল এর সাথে বিক্রিয়া। দেখো রাইবোজ সুগার এইচসিএল এর সাথে বিক্রিয়া করে ফারফিউরাল অ্যাসিড তৈরি করে, আর ডিঅক্সি রাইবোজ সুগার লেভুলেনিক অ্যাসিড তৈরি করে। এই জিনিসটা শুধু একটু ইম্পর্টেন্ট, বাকিগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না। এরপর আসো হেক্সোজ সুগার। হেক্সোজ সুগার হচ্ছে আমাদের সবচেয়ে কমন। হ্যাঁ, গ্লুকোজ, তারপর ফ্রুক্টোজ, এই সুগার গুলা হচ্ছে হেক্সোজ সুগার। হেক্সোজ মানে কি? এখানে আমার 6টা কার্বন আছে। আচ্ছা, তো প্রথম কথা দেখো গ্লুকোজ। গ্লুকোজের দেখো এখান থেকে 2টা এমসিকিউ খুবই 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 ইম্পর্টেন্ট। প্রথম কথা দেখো যে গ্লুকোজ পাকা আঙ্গুরে পাওয়া যায়, এর জন্য গ্লুকোজকে বলা হয় গ্রেপ সুগার। এটা কিন্তু এমসিকিউ তে আসে। তাহলে কতটুকু পাওয়া যায়? 12 থেকে 30 ভাগ। এরপর আসো গ্লুকোজের ব্যবহার। মেন জিনিস হচ্ছে গ্লুকোজ আমাদের ইনস্ট্যান্ট শক্তি দেয়। তাহলে এটা কি রোগীর পথ্য হিসাবে ব্যবহার করা হয়, তারপর হচ্ছে বিভিন্ন ফল সংরক্ষণে ব্যবহার করা হয়, তারপর দেখো ক্যালসিয়াম গ্লুকোনেট হিসাবে ওষুধ শিল্পে ব্যবহার করা হয়, ভিটামিন সি তৈরিতে ব্যবহার করা হয়। হ্যাঁ, আচ্ছা, এরপর আসো গ্লুকোজের স্ট্রাকচার।
এখন দেখো গ্লুকোজকে আমরা দেখো দুই ধরনের স্ট্রাকচার হতে পারে, একটা হচ্ছে চেইন আর একটা হচ্ছে রিং। হ্যাঁ, চেইন স্ট্রাকচারটার ক্ষেত্রে আবার হতে পারে ডি গ্লুকোজ এল গ্লুকোজ। এই জিনিসটা তোমরা হচ্ছে আলোক সমানুতা যে চ্যাপ্টারটা আছে সেখানে গেলে আরো ডিটেলস দেখতে পাবা। আরেকটা জিনিস দেখো, আলফা গ্লুকোজ বা বিটা গ্লুকোজ। আলফা গ্লুকোজ কি, আলফা গ্লুকোজের ক্ষেত্রে প্রথম যে হাইড্রক্সিল গ্রুপটা সেটা থাকে নিচের দিকে, আর বিটা গ্লুকোজের ক্ষেত্রে হাইড্রক্সিল গ্রুপটা থাকে উপরে। হ্যাঁ, এইভাবে করে আমরা পার্থক্যটা করে থাকি। ঠিক আছে, নর্মালি হচ্ছে আমাদের বডিতে বা উদ্ভিদে হচ্ছে সবসময় ডি গ্লুকোজটা পাওয়া যায়। আর আলফা গ্লুকোজ, বিটা গ্লুকোজ হচ্ছে মূলত আমার সেলুলোজ তৈরি করে, আর আলফা গ্লুকোজ হচ্ছে আমার স্টার্চ তৈরি করে। হ্যাঁ, এরপর আসতেছে আমাদের ফ্রুক্টোজ। ফ্রুক্টোজটা কি নামের সাথে মিল রেখেন মনে রাখবা যে ফ্রুক্টোজ হচ্ছে আমাদের ফ্রুট সুগার। মানে এটা কোথায় পাওয়া যায়, এটা হচ্ছে আমাদের ফলে পাওয়া যায়। এবং এটা কি হয়, এটা হচ্ছে আমাদের মিষ্টি আম, পাকা ফল বা মধুতে পাওয়া যায়। আচ্ছা, এটার ক্ষেত্রেও সেম। এবং একটা জিনিস মনে রাখবা যে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ এই দুইটারই কিন্তু আণবিক সংকেত সেম। ওকে, আণবিক সংকেতটা সেম। এটার ক্ষেত্রেও হচ্ছে আমার ডি ফ্রুক্টোজ এল ফ্রুক্টোজ এগুলো আছে, আলফা বিটা এটা আছে। আচ্ছা, এরপরে আসো ফ্রুক্টোজ। হ্যাঁ, কি ফ্রুক্টোজ হচ্ছে কিভাবে পাই আমরা, যে আমরা যদি সুক্রোজকে ভাঙি, ঠিক আছে, সুক্রোজকে ভাঙলে আমরা গ্লুকোজ এবং ফ্রুক্টোজ পাবো। এখান থেকে একটা জিনিস ইম্পর্টেন্ট মনে রাখবা যে গ্লুকোজ এটা হচ্ছে আমাদের অ্যালডোস সুগার, আর ফ্রুক্টোজ এটা হচ্ছে আমাদের কিটোস সুগার। এই জিনিসটা একটু মাথায় রাখবা। হ্যাঁ, আচ্ছা, এরপর আসতেছে হেপ্টোজ। এখান থেকে হচ্ছে খুব বেশি কিছু লাগবে না। এরপর চলে আসো আমাদের, আমরা যদি ডাইস্যাকারাইডে যাই। ডাইস্যাকারাইড মানে কি, দুইটা মনোস্যাকারাইড মিলে যখন হচ্ছে আমার একটা কার্বোহাইড্রেট গঠন করে। এটার উদাহরণ কি, উদাহরণ হচ্ছে সুক্রোজ, হ্যাঁ, ম্যালটোজ। আচ্ছা, সুক্রোজ, মজার কাহিনী হচ্ছে সুক্রোজ তৈরি হয় আমাদের গ্লুকোজ এবং ফ্রুক্টোজ দিয়ে। এখন গ্লুকোজ এবং ফ্রুক্টোজ দুইটাই কিন্তু রিডিউসিং সুগার। এখন তোমরা একটু বলো তো যে সুক্রোজ কি রিডিউসিং সুগার নাকি না? কেউ একজন একটু বলো, সুক্রোজ কি রিডিউসিং সুগার নাকি না? কাসপিয়াসো সাহিমাসো, একটু বলো তো যে সুক্রোজ এটা কি রিডিউসিং নাকি রিডিউসিং না? আচ্ছা, কেউ অ্যান্সার দিতেছো না, তো আমি বলি যে দেখো যে সুক্রোজ এবং ফ্রুক্টোজ উভয়ের যে কি বলে ফাংশনাল যে মূলক। আচ্ছা, হ্যাঁ, না, গুড গুড, তোমরা না বলছো। এখন মজার কাহিনী কি, যে আমার যে গ্লুকোজের যে অ্যালডিহাইড গ্রুপটা আছে এবং ফ্রুক্টোজের যে কিটোন গ্রুপটা আছে, কি হয় ওই দুইটা বন্ধন থেকে আমার এক অণু পানি অপসারিত হয়। হ্যাঁ, সে পানি অপসারিত হওয়ার কারণে আমার সুক্রোজে কি সুক্রোজে কোনো ফ্রি ফ্রি অ্যালডিহাইড বা কিটোন মূলক থাকে না। এই কারণে কি সুক্রোজ কিন্তু রিডিউসিং সুগার না। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, এরপর আসো সুক্রোজকে কোথায় পাওয়া যায়, আখে পাওয়া যায়, ইক্ষু বা আখ। তাহলে কত পার্সেন্ট, দেখো 15% হচ্ছে সুক্রোজ। আচ্ছা, এরপর আসো সেলোবায়োস। সেলোবায়োস কি, সেলোবায়োস হচ্ছে দুইটা গ্লুকোজ দিয়ে তৈরি করা হয়। এটা একটা রিডিউসিং সুগার। হ্যাঁ, এটা এখান থেকে আর বেশি কিছু লাগবে না। মেলটোজ, এটা হচ্ছে আমার গ্লুকোজ দিয়ে তৈরি করা হয়, এটা হচ্ছে এটা আংশিক রিডিউসিং সুগার। আচ্ছা, এরপর আসো অলিগোস্যাকারাইড। ওই যে একটু আগে বলছিলাম যে অলিগো মানে কম, তার মানে কি 3 থেকে 10টি মনোস্যাকারাইড অণু মিলে একটা অলিগোস্যাকারাইড তৈরি করে। তো এখানে আছে ট্রাইস্যাকারাইড, আছে টেট্রাস্যাকারাইড, আছে পেন্টাস্যাকারাইড আছে। এখান থেকে জাস্ট তুমি নামগুলো একটু দেখে নিবা, আর তেমন কিছু লাগবে না। এরপর আসো আমাদের পলিস্যাকারাইড। এখন পলিস্যাকারাইডটা কি জিনিস, পলিস্যাকারাইডটা হচ্ছে যদি কোনো একটা কার্বোহাইড্রেটে 10-এর অধিক মনোস্যাকারাইড অণু থাকে তখন আমরা তাকে পলিস্যাকারাইড বলতেছি। পলিস্যাকারাইডকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি, গাঠনিক এবং সঞ্চয়ী। গাঠনিক মানে কি, যারা হচ্ছে আমাদের
গঠনে অংশগ্রহণ করে, হ্যাঁ, যেমন হচ্ছে সেলুলোজ আছে, হেমিসেলুলোজ আছে, পেকটিন আছে। আর সঞ্চয়ী মানে কি, যারা হচ্ছে আমাদের কোষে জমা থাকে, যেমন হচ্ছে স্টার্চ, গ্লাইকোজেন। স্টার্চ কি, উদ্ভিদের ক্ষেত্রে হচ্ছে স্টার্চ, আর প্রাণীদের ক্ষেত্রে কি, প্রাণীদের ক্ষেত্রে হচ্ছে গ্লাইকোজেন। আচ্ছা, এখন আসো স্টার্চ। স্টার্চে হচ্ছে আমাদের দুই ধরনের পলিস্যাকারাইড থাকে, কি কি? অ্যামাইলোজ এবং অ্যামাইলোপেকটিন। এবং এরা কি করে, এরা হচ্ছে দুইটা এই যে অ্যামাইলোজ আর অ্যামাইলোপেকটিন, এরা একসাথে মিলে একটা স্টার্চ অণু গঠন করে। হ্যাঁ, স্টার্চ অণু দেখো খুবই ইম্পর্টেন্ট, যে আয়োডিন দ্রবণে গাঢ় নীল বর্ণ ধারণ করে। আচ্ছা, এরপর দেখো এখানে হচ্ছে অ্যামাইলোজ আর অ্যামাইলোপেকটিন একটু ডিটেলস বলা আছে। প্রথম কথা দেখো, অ্যামাইলোজ এখানে হচ্ছে 200 থেকে 1000টি 200 থেকে 1000টি গ্লুকোজ অণু থাকে, এবং অ্যামাইলোপেকটিনে কিন্তু আরো বেশি থাকে, 2000 থেকে 2 লাখ। ঠিক আছে, এরপর দেখো স্টার্চে 22 ভাগ থাকে অ্যামাইলোজ এবং 78 ভাগ থাকে অ্যামাইলোপেকটিন। মনে রাখবা যে এটার নামটা বড়, অ্যামাইলোপেকটিন নামটা বড়, এটা থাকেও কিন্তু বেশি পরিমাণে। এরপর কি বললাম, যে অ্যামাইলোজ এটা হচ্ছে লাল বা পার্পল বর্ণ দেয়, সরি, কালো বর্ণ দেয়, আর অ্যামাইলোপেকটিন এটা হচ্ছে লাল বা পার্পল বর্ণ দেয়। আর স্টার্চ কি দেয়, স্টার্চ হচ্ছে নীল বর্ণ দেয়। তাহলে তিনটা কালার এখানে কিন্তু, হ্যাঁ, তিনটা কালার কি কি? তাহলে কি বললাম, স্টার্চ, স্টার্চ আয়োডিন দ্রবণে কি দেয়, নীল। তারপর হচ্ছে অ্যামাইলোজ, অ্যামাইলোজ এটা কি দেয়, এটা দেয় কালো। আর হচ্ছে অ্যামাইলোপেকটিন, অ্যামাইলোপেকটিন, পেকটিন এটা কি দেয়, এটা দেয় লাল বা পার্পল। ওকে, আচ্ছা। তারপর দেখো গোল আলো স্টার্চ, এটা হচ্ছে সবচেয়ে বৃহত্তম, আর চালের স্টার্চ এটা হচ্ছে ক্ষুদ্রতম। স্টার্চের ধর্ম, মূল কথা। আচ্ছা, এখানে একটা কথা, যে স্টার্চ কি রিডিউসিং নাকি নন রিডিউসিং? স্টার্চ কিন্তু নন রিডিউসিং। ওকে, এরপর দেখো এটা কি, চিনি নাকি চিনি না? এটা কিন্তু চিনি না, মানে মিষ্টি না স্বাদে। ওকে, আচ্ছা। এরপর আসো স্টার্চের ব্যবহার। প্রধান কথা হচ্ছে এই যে আমরা যে কার্বোহাইড্রেট গুলো খাই, যেমন ধান আছে, গম আছে, হ্যাঁ, এগুলো কিন্তু সবই স্টার্চ। তারপর হচ্ছে গ্লুকোজ থেকে আমরা স্টার্চ পেতে পারি। আচ্ছা, এরপর আসো আমাদের সেলুলোজ। সেলুলোজটা কি? সেলুলোজ হচ্ছে, তোমরা জানো যে উদ্ভিদের কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ। সেলুলোজ কিভাবে গঠন হয়? বিটা ডি গ্লুকোজ, বিটা ডি গ্লুকোজ দিয়ে সেলুলোজ গঠন হয়। আচ্ছা, এই যে এই জায়গাটা থেকে কিন্তু এমসিকিউ আসে, যে কোন জায়গাতে কতটুকু স্টার্চ থাকে। এখান থেকে এই তথ্যগুলো তোমরা একটু মনে রাখার চেষ্টা করবা, যে তুলায় কতটুকু থাকে, লিনেনে কতটুকু থাকে, হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর আসো সেলুলোজ, এটাও কিন্তু হচ্ছে স্বাদহীন, গন্ধহীন এবং পানিতে অদ্রবণীয়, অবিজারক। আচ্ছা, একটু মনে হচ্ছে মনো ও ডাইস্যাকারাইড, মনো ও ডাইস্যাকারাইড সবাই বিজারক। ব্যতিক্রমকে, ব্যতিক্রম হচ্ছে সুক্রোজ। এটা হচ্ছে তোমাদের মনে রাখার সূত্র। তাহলে পলিস্যাকারাইড যারা, এরা কিন্তু বিজারক না। ওকে, আচ্ছা। দেখো সেলুলোজের সাথে স্টার্চের একটা পার্থক্য, স্টার্চ কিন্তু আমাদের আয়োডিন দ্রবণে রং দেয়, কিন্তু সেলুলোজ কিন্তু আয়োডিন দ্রবণে কোনো রং দেয় না। আচ্ছা, সেলুলোজের ব্যবহার, দেখো তন্তু তৈরি হয়, তারপর নাইট্রেট বিস্ফোরক হিসেবে ব্যবহৃত হয়, ফটোগ্রাফিক ফিল্মে ব্যবহৃত হয়, হ্যাঁ। তারপর এই জিনিসটা, এই যে কাগজ ক্রোমাটোগ্রাফি বলে একটা কথা আছে, সেখানে স্টেশনারি পেজ হিসেবে ব্যবহৃত হয়। আচ্ছা, এখান থেকে এই যে এই প্রশ্নটা তোমাদের খ নাম্বারে আসতে পারে, যে মানুষ কেন সেলুলোজ হজম করতে পারে না? আমরা কিন্তু সেলুলোজ খাই, যে শাক খাই যখন, বা ফাইবার জাতীয় যখন কোনো কিছু খাই, তার সাথে কিন্তু সেলুলোজ আমরা ইনটেক করি। এখন কথা হচ্ছে আমরা সেলুলোজকে হজম করতে পারি না কেন? কারণ সেলুলোজ হজমের জন্য আমাদের একটা এনজাইমের প্রয়োজন। কি এনজাইম? সেটা হচ্ছে সেলুলেজ এনজাইম। এই যে সেলুলেজ এনজাইম, এই এনজাইমটা আমাদের দেহে অনুপস্থিত, এই কারণে কিন্তু আমাদের সেলুলোজটা, আমাদের বডিতে সেলুলোজ হজম হয় না। তো সেলুলোজের গুরুত্ব কি আমাদের বডিতে? গুরুত্ব হচ্ছে এটা রাফ
তৈরি করে। রাফেজ কি? রাফেজ হচ্ছে যেই জিনিসগুলো হজম না হয়ে মল তৈরিতে সাহায্য করে। আচ্ছা, তাহলে সেলুলোজ এবং স্টার্চের মধ্যে পার্থক্য আমি বলে দিছি। এরপর আসো গ্লাইকোজেন। গ্লাইকোজেন কি? গ্লাইকোজেন হচ্ছে আমাদের সঞ্চিত পদার্থ। সঞ্চিত পদার্থ। এটাও কি? এটা হচ্ছে আমাদের গ্লুকোজ দিয়ে তৈরি হয়, কিন্তু গ্লাইকোজেন একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আলফা ডি গ্লুকোজ দিয়ে তৈরি হয়। এবং দেখো, এটা হচ্ছে আমাদের কোথায় পাওয়া যায়? আমাদের মাংসপেশিতে পাওয়া যায়, যকৃতে পাওয়া যায়। তোমরা জানো অতিরিক্ত গ্লুকোজ, হ্যাঁ, গ্লুকোজ কি গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় গ্লাইকোজেন রূপে আমাদের যকৃতে জমা থাকে। হ্যাঁ, তোমরা এটা জানো। আচ্ছা, গ্লাইকোজেনের ধর্ম, এটাও কিন্তু মিষ্টি না, এবং এটা দেখো, এটা আয়োডিন দ্রবণে লালচে বেগুনি বর্ণ প্রদান করে। আহ আর কি, আর তেমন কোনো ইম্পর্টেন্ট কিছু এখানে নাই। আচ্ছা, তাহলে এই তো। আচ্ছা, এখানে একটা মজার এমসিকিউ আসতে পারে যে কাইটিন, কাইটিন কিন্তু বিশ্বে প্রচুর পরিমাণ থাকা দ্রব্যের মধ্যে একটি। কেন? কারণ তোমরা একটা জিনিস জানো যে পৃথিবীর সবচেয়ে বড় ফাইলাম বা পর্ব কোনটি? একটু বলো তো, এই যারা আছো ক্লাসে, যে পৃথিবীতে সবচেয়ে বড় ফাইলাম বা পর্ব কোনটি? চ্যাটে বলতে পারো বা মাইক অন করেও বলতে পারো। আর্থ্রোপোডা। ভেরি গুড, আর্থ্রোপোডা। হ্যাঁ, এখন আরেকটা প্রশ্ন, এটা আমি বলে দিচ্ছি যে আর্থ্রোপোডার যে কি বলে, আবরণ, আবরণ তৈরি করে কে? কাইটিন। তাহলে দেখো, কাইটিন কিন্তু সবচেয়ে বেশি পাওয়া দ্রব্যের মধ্যে একটি। আচ্ছা, এরপর আসো কার্বোহাইড্রেটের ডেরাইভেটিভ, মানে কার্বোহাইড্রেট থেকে আমরা আর কি কি পেতে পারি। যেমন দেখো, গ্লুকোসামিন, তারপর গ্যালাক্টোসামিন, হ্যাঁ, তারপর এই যে একটু আগে পড়লাম যে কাইটিন। এই জিনিসগুলো একটু জাস্ট দেখে নিবা। আচ্ছা, এরপর আসো কার্বোহাইড্রেটের ভূমিকা। এখান থেকে আমি মোটামুটি সবকিছু বলে দিছি, তো তোমরা এই জিনিসগুলো একটু রিডিং দিবা। এরপর আসো অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিডটা কি? অ্যামিনো অ্যাসিড হচ্ছে আমাদের প্রোটিনের গাঠনিক উপাদান। প্রোটিনের গাঠনিক উপাদান। আচ্ছা, এখন এই যে অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিডের আমার দুইটা অংশ থাকে। কি কি অংশ? একটা থাকে আমার কার্বক্সিলীয় অংশ, আর এটা থাকে আমার অ্যামিনো। ঠিক আছে, অ্যামিনো অংশ। তাহলে কি, একটা কার্বক্সিল গ্রুপ থাকে, একটা অ্যামিনো গ্রুপ থাকে। হ্যাঁ, আচ্ছা, এরপর আসো অ্যামিনো অ্যাসিড কয় রকম? অ্যামিনো অ্যাসিড টোটাল 20 প্রকার। এই 20 প্রকার অ্যামিনো অ্যাসিড থেকে আমাদের বিভিন্ন ধরনের প্রোটিন তৈরি হয়। আচ্ছা, এরপর আসো, এখানে একটা কথা বলছে যে মানব দেহের প্রায় সব অ্যামিনো অ্যাসিডই আলফা অ্যামিনো অ্যাসিড। আমার কথা আলফা অ্যামিনো অ্যাসিড বলতে আমরা কি বুঝি? আচ্ছা, আলফা অ্যামিনো অ্যাসিড বলতে আমরা কি বুঝি বলো তো? আচ্ছা, আমি বলতেছি যে দেখো, যে কার্বক্সিলের গ্রুপের যে কার্বনটা আছে, হ্যাঁ, কার্বনটা যদি আমার কি বলা হয়, নিকটবর্তী কার্বনের আলফা কার্বন বলা হয়। এই যে দেখো, এটা যদি আমার নিকটবর্তী কার্বনের সাথে যুক্ত থাকে, তখন তাকে আমরা আলফা অ্যামিনো অ্যাসিড বলি। ওকে, আচ্ছা, এরপর দেখো, এরা পানিতে দ্রবণীয়, কিন্তু অ্যালকোহলে অদ্রবণীয়। এরা স্বাদহীন, মিষ্টি বা তিক্ত, এরা বর্ণহীন, স্ফটিকাকার, এবং দেখো এরা উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট। এরপর দেখো, এখানে একটা কথা বলছে যে অ্যাসিড ও ক্ষার বিশিষ্ট অ্যামিনো অ্যাসিডকে জুইটার আয়ন বলে। স্পেশাল একটা আয়ন, জুইটার আয়ন। সেখানে কি দুইটা অংশ থাকে, একটা অংশ থাকে অ্যাসিড অংশ, একটা অংশ থাকে ক্ষার অংশ। আচ্ছা, এরপর সেখানে আমার কয়েকটা উদাহরণ আছে, যে অ্যালিফেটিক অ্যামিনো অ্যাসিড কারা, অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড কারা, হেটারোসাইক্লিক অ্যামিনো অ্যাসিড কারা। এখান থেকে তোমরা শুধু নামগুলো একটু দেখে নিবা। এরপরে আসো, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যে আমি বলছি আমাদের দেহে 20 প্রকার অ্যামিনো অ্যাসিড আছে যারা প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করে, কিন্তু এছাড়াও আরো কিছু অ্যামিনো অ্যাসিড আছে যারা প্রোটিন তৈরি করে না। যেমন কি কি আছে দেখো, অর্নিথিন আছে, সাইট্রুলিন আছে, হেমোসিলিন আছে। তোমরা অর্নিথিনটা জানো, এটা আমাদের কি করে বলো তো? অর্নিথিন, অর্নিথিন চক্র কোথায় গঠিত হয়? যকৃতে। অর্নিথিন, এটা আমাদের যকৃতে। এটা কি করে? এটা আমাদের ইউরিয়া তৈরি করতে সাহায্য করে। আচ্ছা, এরপরে আসো,
এই যে এমসিকিউটা একবার মেডিকেল ভর্তি পরীক্ষা আসছিল, যে হাইড্রক্সিপ্রোপিন এটা হচ্ছে একটা বিরল অ্যামিনো অ্যাসিড। এরপর তোমাদের যে জিনিসটা শিখা লাগবে সেটা হচ্ছে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড কারা এবং অনাত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড কারা। অত্যাবশ্যকীয় বলতে কি বোঝায়? অত্যাবশ্যকীয় বলতে বোঝায় যে এরা দেহের ভেতরে সংশ্লেষিত হয় না। কয়টা আছে? 8টা। আর শিশুদের জন্য এক্সট্রা 2টা, মোট 10টা। তাহলে কি কি আছে? কি এখানে আছে হচ্ছে লিউসিন, আইসোলিউসিন, লাইসিন, থ্রিওনিন, ভ্যালিন, মিথিওনিন, ফিনাইলানিন এবং ট্রিপ্টোফ্যান। এটার জন্য হচ্ছে একটা ছন্দ ছিল, এমটিবি ফিল। হ্যাঁ, এই ছন্দটা দিয়ে তোমরা হচ্ছে মনে রাখতে পারো। আর অনাত্যাবশ্যকীয় হচ্ছে এগুলো ছাড়া বাকি যারা আছে তারা। আচ্ছা, এরপরে আসো অ্যামিনো অ্যাসিডের কাজ। মূল কাজ কি? মূল কাজ হচ্ছে অ্যামিনো অ্যাসিড আমাদের প্রোটিন তৈরি করতে সাহায্য করে। হ্যাঁ, জীবদেহ গঠনে ভূমিকা রাখে। ওকে, তারপর দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, দেহের পিএইচ নিয়ন্ত্রণ করে, চুল ও চোখের যে কোরাকয়েড স্তর আছে সেখানে মেলানিন তৈরি করতে সাহায্য করে। এরপর আসো প্রোটিন। প্রোটিন কি? প্রোটিন হচ্ছে অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি একটা পলিমার যৌগ, পলিপেপটাইড যৌগ। হ্যাঁ, তারপর দেখো সবচেয়ে ছোট অ্যামিনো অ্যাসিড মানে কয়টা? দেখো 51টা অ্যামিনো অ্যাসিড মিলে গঠন হয় ইনসুলিন। এটা কিন্তু পরীক্ষা আসতে পারে যে সবচেয়ে কম সংখ্যক অ্যামিনো অ্যাসিড দ্বারা গঠিত প্রোটিন কোনটি? উত্তর হচ্ছে ইনসুলিন। হ্যাঁ, এরপর দেখো উম, আচ্ছা, একটা অ্যামিনো অ্যাসিড, হ্যাঁ একটা অ্যামিনো অ্যাসিডের আমি বলছিলাম যে 2টা অংশ থাকে, একটা হচ্ছে অ্যামিনো গ্রুপ থাকে আর একটা হচ্ছে কার্বক্সিল গ্রুপ থাকে। তো দেখো এই যে আমাদের একটা অ্যামিনো গ্রুপের সাথে আরেকটা কার্বক্সিলিক গ্রুপ যুক্ত হয়ে আমাদের তৈরি করে কি? পেপটাইড বন্ড। এই যে দেখো একটা পেপটাইড বন্ডের উদাহরণ। হ্যাঁ, একটা পেপটাইড বন্ড। তো সেই পেপটাইড বন্ড, অনেকগুলো পেপটাইড বন্ড একসাথে হয়ে তৈরি করে হচ্ছে পলিপেপটাইড। পলিপেপটাইড। তো একটা পলিপেপটাইডই কিন্তু হচ্ছে আমাদের কি বলে? প্রোটিন। ঠিক আছে, তাহলে প্রোটিন কি? একটা পলিপেপটাইড যৌগ। এরপর দেখো এখানে হচ্ছে আমার কিছু উদাহরণ আছে যে এক পলিপেপটাইড দ্বারা গঠিত প্রোটিন কি? লাইসোজাইম, 2 পলিপেপটাইড দ্বারা ইন্টোগ্রিন, 3 পলিপেপটাইড কোলাজেন, 4 পলিপেপটাইড হিমোগ্লিন। হিমোগ্লোবিনকে বলা হয় গ্লোবিউলার প্রোটিন। হ্যাঁ, গ্লোবিউলার প্রোটিন। আচ্ছা, এরপরে আসো প্রোটিনের বৈশিষ্ট্য। প্রথম কথা দেখো, আচ্ছা প্রোটিন বলতো কোন কোষীয় অঙ্গাণুতে আমার প্রোটিন সংশ্লেষিত হয়? তো সবাই জানো আশা করি, এটা হচ্ছে রাইবোজোমে। আচ্ছা, প্রোটিনের বৈশিষ্ট্য। প্রোটিন হচ্ছে কলয়েড প্রকৃতির, এবং হচ্ছে দেখো এটা কি, এদেরকে যদি আমরা আর্দ্র বিশ্লেষণ করি তখন হচ্ছে আমরা অ্যামিনো অ্যাসিড পাবো। হ্যাঁ, সরি, অ্যামিনো অ্যাসিড পাবো। এরপর দেখো এরা হচ্ছে পানিতে দ্রবণীয় কিন্তু অ্যালকোহল অদ্রবণীয়। এরপর দেখো অ্যাসিড প্রয়োগ করলে প্রোটিন জমাট বাঁধে, এছাড়াও তাপেও কিন্তু প্রোটিন জমাট বাঁধে। এটা সবচেয়ে সুন্দর উদাহরণ হচ্ছে আমাদের অ্যালবুমিন, গ্লোবিউলিন যে প্রোটিন গুলো যে ডিমে পাওয়া যায়। হ্যাঁ, তাপ দিলে এরা জমাট বাঁধে। আচ্ছা, এরপর দেখো প্রোটিনের শ্রেণী বিভাগ। এখানে একটা কথা লিখছে যে ইকলাই, হ্যাঁ ইকলাই যে ব্যাকটেরিয়াটা আছে এদের একটা কোষে প্রায় 3000 ধরনের প্রোটিন থাকে। মানুষের দেহে প্রায় 1 লক্ষ ধরনের প্রোটিন আছে। আচ্ছা, প্রোটিনটা দেখো আমরা অনেক ভাবে ভাগ করতে পারি, অনেকগুলো ভাগ আছে। প্রথম কথা দেখো যে জৈবিক কার্যাবলীর ভিত্তিতে গাঠনিক প্রোটিন যারা আমাদের গঠনে সাহায্য করে। যেমন দেখো আমাদের ত্বক, চুল, নখ ইত্যাদি তৈরিতে সাহায্য করে কারা? কেরাটিন। তারপর দেখো কোলাজেন। কোলাজেন কি? আমাদের অস্থি, টেন্ডন, লিগামেন্ট, হ্যাঁ এগুলাতে সাহায্য করে। তারপর দেখো ফাইব্রাইন, এটা হচ্ছে সিল্ক ও মাকড়সার জাল। তারপর হচ্ছে স্ক্লেরোটিন, এটা হচ্ছে পতঙ্গের কঙ্কাল। তারপর কন্ড্রিন, এটা পাওয়া যায় তরুণাস্থিতে। হ্যাঁ, তারপর সেইন, এটা পাওয়া যায় অস্থিতে। এই নামগুলো কিন্তু তোমার এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখো কার্যকরী প্রোটিন, মানে যারা হচ্ছে আমাদের বিভিন্ন বিক্রিয়ায় অংশগ্রহণ করে বা বিপাকীয় কাজে অংশগ্রহণ করে। যেমন দেখো এনজাইম আছে, হরমোন আছে, ভিটামিন আছে। হ্যাঁ, এরপর দেখো আকৃতি। আকৃতি অনুযায়ী কি? তন্তুময় প্রোটিন।
তো লম্বা সুতার মতো যারা, যেমন দেখো কেরাটিন, তারপর কোলাজেন, আর এটা হচ্ছে গ্লোবিউলার। আমি কিন্তু একটু আগে একটা উদাহরণ বলে আসছি যে হিমোগ্লোবিন, এটা হচ্ছে একটা গ্লোবিউলার প্রোটিন। তারপর মায়োগ্লোবিন, ইনসুলিন। এরপর দেখো গঠন অনুসারে 4 প্রকার: প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, কোয়াটারনারি। এই যে এখানে দেখো ছবি আছে যে একটা প্রাইমারি স্ট্রাকচার কেমন হবে, সরল রেখার মতো। তারপর সেকেন্ডারি কি, সেকেন্ডারি হচ্ছে পেঁচানো। টারশিয়ারি কি, টারশিয়ারি হচ্ছে কি বলে, অনেক বেশি পেঁচানো থাকবে। আর কোয়াটারনারি কি, কোয়াটারনারিতে হচ্ছে 2টা পলিপেপটাইড একসাথে হয়ে একটা প্রোটিন তৈরি করবে। এরপর দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট এই জিনিসটা, যে দ্রবণীয়তার উপর ভিত্তি করে কি কি আছে দেখো: সরল প্রোটিন, যুগ্ম প্রোটিন, উদ্ভূত প্রোটিন। সরল প্রোটিনকে যে 7টা ভাগে ভাগ করা হয়, এই জিনিসটাই তোমার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে তোমরা একটা কাজ করতে পারো। আচ্ছা, দেখো এই যে যে উম, এই জিনিসটা তোমরা কি করতে পারো, তোমরা হচ্ছে একটা নোট করতে পারো। হ্যাঁ, একটা হচ্ছে একটা কাগজের একটা পেজে তোমরা হচ্ছে এরকম বক্স করে, যে প্রথম কথা হচ্ছে দ্রবণীয় কারা, দ্রবণীয়। তারপর লিখবা হচ্ছে তাপে জমাট বাঁধে। হ্যাঁ, তাপে জমাট বাঁধে। তারপর হচ্ছে লিখবা যে অ্যালকোহলে দ্রবণীয় কারা। হ্যাঁ, এইভাবে করে কয়েকটা বক্স করে করে তোমরা হচ্ছে এটা একটা কি বলে নোট বানাতে পারো, তাহলে হচ্ছে তোমাদের জন্য পড়তে সুবিধা হবে। আচ্ছা, দেখো তাহলে কি কি আছে। আমাদের এখানে আছে অ্যালবুমিন। প্রথম কথা, অ্যালবুমিনটা কি? অ্যালবুমিন কিন্তু হচ্ছে তোমরা জানো যে আমাদের প্লাজমা প্রোটিন। হ্যাঁ, প্লাজমা প্রোটিনের মধ্যে একটা আছে অ্যালবুমিন। প্রথম কথা দেখো, এরা হচ্ছে তাপ দিলে জমাট বাঁধে। সবচেয়ে সহজ ভাবে মনে রাখার উপায় কি, অ্যালবুমিন হচ্ছে আমাদের ডিমের সাদা অংশ। হ্যাঁ, ডিমের সাদা অংশ। তারপর দেখো এই যে সিরাম অ্যালবুমিন, যেটা বললাম যে প্লাজমাতে পাওয়া যায়। তারপর দেখো দুধের ল্যাকটালবুমিন, গম বীজে লিউকোসিন, সিম বীজে লিগোমিন, মাংসপেশির মাইলবুমিন। এই নামগুলোই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু তোমার এমসিকিউ আসবে। এরপর দেখো গ্লোবিউলিন, এটাও কিন্তু আমাদের প্লাজমা প্রোটিন। হ্যাঁ, এটা হচ্ছে কিভাবে মনে রাখবা, এটা মনে রাখবা ডিমের কুসুম। তাহলে এটাও কি, এটাও হচ্ছে জমাট বাঁধে। তাপে জমাট বাঁধে। এরপর দেখো যেটা আর কোথায় কোথায় পাওয়া যায়, চোখের লেন্সে পাওয়া যায়, মাংসপেশিতে পাওয়া যায়। হ্যাঁ, তারপর হচ্ছে উম এই যে দেখো শন, পাট তুলাতে পাওয়া যায়, মটর বীজে পাওয়া যায়, চীনা বাদামে পাওয়া যায়, আলুতে পাওয়া যায়। এরপর দেখো গ্লুটেরিন, খুবই ইম্পর্টেন্ট, যে এরা পানিতে অদ্রবণীয়। হুম, তাপে এরা জমাট বাঁধে না। তাহলে এই যে যে তুমি নোটটা করবা, নোটটাতে তুমি সবগুলো জিনিস একসাথে লিখবা, যে কারা কারা তাপে জমাট বাঁধে, কারা কারা পানিতে দ্রবণীয়, কারা কারা অ্যাসিডে দ্রবণীয় বা অ্যালকোহলে দ্রবণীয়, এই জিনিসগুলা নোট করবা। আচ্ছা, এরপর দেখো হম গ্লুটেলিন, এটা মনে রাখবা যে শস্য দানাতে এটা পাওয়া যায়, যেমন গমে। এরপর হচ্ছে চালের অরাইজিন, গম আর চাল। এরপর দেখো প্রোলামিন, প্রোলামিন কি, এরাও কিন্তু পানিতে অদ্রবণীয়, কিন্তু ইথানলে দ্রবণীয়, কত 70 থেকে 80% ইথানলে। তারপর দেখো এখানে 3টা উদাহরণ আছে, কি কি: ভুট্টার জেইন, গম ও রায়ের গ্লিয়াডিন, জব ও বার্লির হার্ডিন। আচ্ছা, এরাও কিন্তু তাপে জমাট বাঁধে না। এরপর দেখো হিস্টোন প্রোটিন, হিস্টোন প্রোটিনটা কোথায় পাওয়া যায়? হিস্টোন প্রোটিনটা আমাদের নিউক্লিক অ্যাসিড, হ্যাঁ ডিএনএ, নিউক্লিক অ্যাসিড, সরি। তোমরা কি আমার কথা শুনতে পারতেছো? একটু চ্যাটে জানাও। আচ্ছা, তোমরা আমার কথা শুনতে পারতেছো, তাহলে একটু সরি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এরপর দেখো হিস্টোনের কথা যেটা বলতেছিলাম, এরা হচ্ছে আমাদের নিউক্লিক অ্যাসিড বা ডিএনএ তে পাওয়া যায়। ডিএনএ তে হচ্ছে এরা এরকম পেঁচানো অবস্থায় থাকে। হ্যাঁ, ডিএনএ গুলা এরকম নিউক্লিক অ্যাসিডের সাথে পেঁচানো অবস্থায়, সরি হিস্টোনের সাথে পেঁচানো অবস্থায় থাকে। দেখো এটা কিন্তু পানিতে দ্রবণীয়, এবং এরা কি ক্ষারীয়। হ্যাঁ,
আর্জিনিন আছে, লাইসিন আছে। এরপর দেখো এরা তাপে জমাট বাঁধে না, যেহেতু এদের নিউক্লিয়াসে বা নিউক্লিক অ্যাসিডে বেশি পাওয়া যায়, এর জন্য এদেরকে নিউক্লিয় হিস্টোন বলা হয়। এরপর দেখো প্রোটামিন, এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যে এমসিকিউটা আসে সেটা কি, এটা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম প্রোটিন। আচ্ছা, এটা হচ্ছে এমসিকিউতে আসে যে সবচেয়ে ক্ষুদ্রতম প্রোটিন কোনটা, হ্যাঁ। এবং দেখো এদেরকে নিউক্লিয়াসে পাওয়া যায় এবং নিউক্লিক অ্যাসিডে পাওয়া যায়। এরপর দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট আরেকটা জিনিস, যেটা যে স্যামন মাছের শুক্রাণুতে সালমিন নামক প্রোটামিন থাকে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ হিসেবে আসতে পারে। এরপর দেখো স্ক্লেরোপ্রোটিন, এরা হচ্ছে দেখো কোথায় কোথায় পাওয়া যায়, যে কেরাটিন, হ্যাঁ, কোলাজেন, এসব জায়গাতে হচ্ছে স্ক্লেরোপ্রোটিন পাওয়া যায়। এরপর হচ্ছে যুগ্ম প্রোটিন। যুগ্ম প্রোটিন বলতে কি বোঝাচ্ছি, এটার মানে হচ্ছে এখানে প্রোটিন ছাড়াও একটা অপ্রোটিন অংশ থাকবে, হ্যাঁ। যেমন হচ্ছে দেখো নিউক্লিয় প্রোটিন, এটার মানে কি, প্রোটিনের সাথে একটা নিউক্লিক অ্যাসিড আছে, ঠিক আছে, ক্রোমোজোমে পাওয়া যায়। এরপর দেখো গ্লাইকোপ্রোটিন, এটার মানে কি, এটার মানে হচ্ছে আমার প্রোটিনের সাথে একটা কার্বোহাইড্রেট বা কার্বক্সিল অংশ থাকবে, ঠিক আছে, কার্বোহাইড্রেট থাকবে। তাহলে কোথায় পাওয়া যায়, আমরা পড়ে আসছি যে সেল মেমব্রেনে পাওয়া যায়, ফ্লুইড মোজাইক মডেলে, ওখানে কিন্তু আমরা এই জিনিসটা পড়ে আসছি। এরপর দেখো লিপোপ্রোটিন। লিপোপ্রোটিনটা কি, প্রোটিনের সাথে আমার একটা লিপিড থাকবে, খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। লিপোপ্রোটিন, লিপোপ্রোটিন আমাদের কি, আমাদের আহ, বিভিন্ন গাঠনিক কোষ অঙ্গাণুগুলোর যে মেমব্রেন গুলো আছে, গাঠনিক যে মেমব্রেন, সেখানে কিন্তু আমার লিপোপ্রোটিন পাওয়া যায়, যেমন মাইটোকন্ড্রিয়া মেমব্রেনে পাওয়া যায়, প্লাস্টিডা মেমব্রেনে পাওয়া যায়, হ্যাঁ। এরপর দেখো ক্রোমোপ্রোটিন। ক্রোম শব্দ অর্থ হচ্ছে রং, ক্রোম শব্দ অর্থ কি, রং। তাহলে এখানে কি থাকবে, একটা প্রোটিনের সাথে রঞ্জক থাকবে, যেমন কি কি হইতে পারে, আমাদের হচ্ছে এই যে বিলিরুবিন হতে পারে, ক্লোরোফিল হইতে পারে, হ্যাঁ, হিমোগ্লোবিন হইতে পারে। এরপর দেখো মেটালোপ্রোটিন, প্রোটিনের সাথে একটা মেটাল থাকবে। এরপর দেখো ফসফোপ্রোটিন, প্রোটিনের সাথে একটা ফসফেট গ্রুপ থাকবে, ফসফরিক অ্যাসিড আর কি, ফসফেট গ্রুপ থাকবে। তাহলে এটা উদাহরণ কি, যেমন দেখো দুধের কেসিনোজেন, ডিমের ভাইটেলিন। আমরা জানি দুধের প্রোটিনকে কি বলে, দুধের প্রোটিনকে বলে কেসিন। এরপর দেখো ফ্ল্যাভিওপ্রোটিন, ফ্ল্যাভিওপ্রোটিনে কি থাকবে, একটা ফ্ল্যাভিন গ্রুপ থাকবে। এরপর দেখো লৌহ প্রোফাইলিন প্রোটিন, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না। এরপর দেখো উদ্ভূত প্রোটিন, এখানে দুটো উদাহরণ আছে, যে মায়োসিন থেকে মায়োসান, অ্যালবুমিন থেকে অ্যালবুমাস, জাস্ট এই যে জিনিস মনে রাখবা। এরপর দেখো গুণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে প্রোটিন আবার দুই প্রকার, যে প্রথম শ্রেণীর প্রোটিন, দ্বিতীয় শ্রেণীর প্রোটিন। এটার মানে কি, প্রথম শ্রেণীর প্রোটিন হচ্ছে যেখানে আমার সবগুলো অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড উপস্থিত থাকবে, হুম, সবগুলো অপরিহার্য অ্যামিনো অ্যাসিড থাকবে। তাহলে এটার উদাহরণ কি, মূলত প্রাণীজ প্রোটিন গুলো, হ্যাঁ, প্রাণীতে যে প্রোটিন গুলো পাওয়া যায় তারা সবাই কিন্তু প্রথম শ্রেণীর প্রোটিন। আর দ্বিতীয় শ্রেণীর প্রোটিন বলতে কি বোঝাচ্ছে, যে যেখানে আমার সবগুলো অত্যাবশ্যকীয় প্রোটিন থাকে না, এটা মূলত হচ্ছে উদ্ভিদের প্রোটিন গুলো, হ্যাঁ, উদ্ভিদে যে প্রোটিন গুলো পাওয়া যায়। আচ্ছা, এরপর দেখো তাহলে প্রোটিনে আমরা যে শ্রেণী বিভাগ গুলো পড়ে আসলাম। এরপর আসো প্রোটিনের কাজ, মূল কাজ কি, প্রোটিনের মূল কাজ হচ্ছে গাঠনিক উপাদান হিসেবে কাজ করা, হ্যাঁ। এছাড়াও কি করে, এটা হচ্ছে আমাদের আহ বিভিন্ন এই যে অঙ্গাণুর যে মেমব্রেন আছে, তারপর কোষঝিল্লি আছে, সেগুলো গঠনে সাহায্য করে। তারপর দেখো প্রোটিন থেকেই কিন্তু আমরা এনজাইম পাচ্ছি, হরমোন পাচ্ছি, অ্যান্টিবডি পাচ্ছি, হ্যাঁ, বিভিন্ন রঞ্জক পাচ্ছি। তাহলে দেখো এনজাইম, অ্যান্টিবডি, তারপর হরমোন, তারপর হচ্ছে নিউক্লিয়াসে পাওয়া যাচ্ছে হিস্টোন প্রোটিন। তারপর কি আছে, কিছু প্রোটিন আছে বিষাক্ত, যেমন হচ্ছে সাপের বিষ, এটাও কিন্তু এক ধরনের প্রোটিন। তারপর দেখো হিমোগ্লোবিন, এটা কি করতেছে, আমাদের অক্সিজেন সঞ্চালন করতেছে, হ্যাঁ। পিগমেন্ট, ওই যে যেটা বললাম যে রঞ্জক হিসেবে পাওয়া যাচ্ছে। তারপর দেখো ইন্টারফেরন, ইন্টারফেরন তোমরা সবাই জানো যে এটা হচ্ছে আমাদের কি করে, এটা হচ্ছে ভাইরাসের বিরুদ্ধে কাজ করে, একমাত্র প্রোটিন যেটা হচ্ছে ভাইরাসের বিরুদ্ধে কাজ করে। এরপর দেখো 1 গ্রাম প্রোটিন থেকে আমার 4.1 কিলো ক্যালোরি শক্তি পাই। এরপর দেখো জীবদেহে প্রোটিনের ভূমিকা, এটা হচ্ছে তোমরা হচ্ছে রিডিং পড়ে নিবা, এই মোটামুটি হচ্ছে যা যা আছে। এই যে দেখো ভাইরাস, এখানে আমি ইন্টারফেরনের কথাটা বলছি, তারপর অ্যান্টিবায়োটিক, ইমিউনিটিতে কি আমার হচ্ছে এই যে অ্যান্টিবডি, হ্যাঁ, অ্যান্টিবডি তৈরি করে। আচ্ছা, এরপর দেখো প্রোটিন ও কাজ, এই জিনিসটা দেখো যে এখান থেকে উদাহরণগুলো একটু দেখবা। এটা কিন্তু হচ্ছে নতুন এডিশনে বইয়ের হচ্ছে তথ্য,
যে দেখো গাঠনিক প্রোটিন কি কি আছে, তারপর হচ্ছে আত্মরক্ষামূলক প্রোটিন কি কি আছে, সিগন্যাল প্রোটিন, বাহক প্রোটিন, গ্রাহক প্রোটিন, এনজাইম, চলনশীল প্রোটিন। এরপর আসো খাদ্য তালিকায় প্রোটিন। ঠিক আছে, খাদ্য তালিকায় প্রোটিন কি? উম ওই যে যেটা বললাম যে আমাদের মোট অ্যামিনো অ্যাসিড কয়টা? মোট অ্যামিনো অ্যাসিড হচ্ছে 20 প্রকার। এর মধ্যে অত্যাবশ্যকীয় অত্যাবশ্যকীয় কয়টা? অত্যাবশ্যকীয় হচ্ছে 8টা। আর শিশুদের জন্য অত্যাবশ্যকীয় কয়টা? ওদের জন্য হচ্ছে 2টা। কি কি? আর্জিনিন আর হচ্ছে হিস্টিডিন। আচ্ছা, তাহলে আসো আমরা কোন প্রোটিন গুলো সব ভালো প্রোটিন মূলত বলা হয়। উম, দুধ, দুধ এবং ডিম, এই দুটাকে বলা হয় আদর্শ খাবার। কেন? কারণ দুধ এবং ডিমে সকল প্রকার অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড গুলো উপস্থিত থাকে। হ্যাঁ, এর জন্য এদেরকে বলা হচ্ছে আদর্শ খাবার। আচ্ছা, এরপরে হচ্ছে এই জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট না, প্রোটিনের চাহিদা। তো যাই হোক, তো আজকে হচ্ছে আমাদের পড়ার টপিক এই পর্যন্তই ছিল, কার্বোহাইড্রেট ও প্রোটিন। তো আমি মোটামুটি চেষ্টা করছি যে যেই জিনিসগুলো হচ্ছে ইম্পর্টেন্ট বা পরীক্ষাতে আসার মতো সেই জিনিসগুলো একটু দাগায় দাগায় পড়তে আর হচ্ছে তোমাদের বুঝাই দিতে। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তোমাদের কারোর যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে তাহলে তোমরা এখন প্রশ্ন করতে পারো। চ্যাটেও লিখতে পারো বা হচ্ছে মাইক অন করেও বলতে পারো। আচ্ছা, কেউ কিছু বলতেছে না, তো আশা করি কারোর তেমন একজন কোনো একজন প্রশ্ন চ্যাটে নেই। লেখছে, তাসফি লেখছে আচ্ছা আচ্ছা, আলফা অ্যামিনো অ্যাসিড। আলফা অ্যাসিডটা কোন পার্টে অ্যাকচুয়ালি? আলফা অ্যামিনো অ্যাসিড। আচ্ছা, আমি হচ্ছে আরেকবার একটু বলি এই জিনিসটা। আসো, আচ্ছা, এই যে দেখো, প্রথম কথা হচ্ছে আলফা অ্যামিনো অ্যাসিড বলতে আমরা কি বুঝতেছি। আলফা অ্যামিনো অ্যাসিড হচ্ছে, এই যে দেখো কার্বক্সিলিক যে অংশটা, হ্যাঁ, এই কার্বক্সিলিক গ্রুপের সাথে যদি আমার একটা কার্বন থাকে তখনই তাকে আমরা হচ্ছে আলফা অ্যামিনো অ্যাসিড বলি। আচ্ছা, এটা সহজ কথা হচ্ছে যে ফাংশনাল গ্রুপের সাথে যে কার্বনটা থাকে, লাগে এখানে কার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে ফাংশনাল গ্রুপ। তো ফাংশনাল গ্রুপের যে কার্বনটা, ওইটার সাথে যে কার্বনটা থাকবে, নট ফাংশনাল গ্রুপের নিজের কার্বন, তার সাথে যে কার্বনটা থাকবে ওটা হ্যাঁ, হচ্ছে তার আলফা। সাথে যে কার্বনটা হ্যাঁ, থাকবে সেটা হচ্ছে ওটা হচ্ছে আমাদের আলফা কার্বন, এবং আলফা। ওই কার্বনের সাথে যে সকল হাইড্রোজেন থাকে তাদের সবাইকে আলফা হাইড্রোজেন বলা হয়। তাসফিয়া কি এখন বুঝতে পারছো? সো এখানে যেহেতু অ্যামিনো অ্যাসিডটা যুক্ত কি আলফা কার্বনের সাথে, তাহলে এটা কি হবে? এটা হচ্ছে আই থিঙ্ক আলফা অ্যামিনো অ্যাসিড, ঠিক আছে। আচ্ছা, আমি একটা জিনিস, একটু ছোট জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে যে এই চ্যাপ্টারের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে মুখস্থ পার্ট গুলো। সেটা হচ্ছে যে যে কার্বোহাইড্রেট যত ক্লাসিফিকেশন আছে, হেক্সোজ, হ্যাপটোজ, ম্যাপটোজ, ডাইস্যাকারাইড যতগুলো আছে, ওখান থেকে কিন্তু সবগুলোর উদাহরণ মুখস্থ করতে হবে। কারণ দেখা যায় যে যেসব বছর কোশ্চেন্স আসে ওগুলো দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে কার্বন এবং প্রোটিন থেকে কিন্তু চলে আসে, লিপিড এবং এনজাইম পর্যন্ত কিন্তু সেরকম যায় না, ঠিক আছে। এবং লিপিড থেকে দেখা যায় যে ডেন্টালে কিছু একটা কোয়েশ্চেন আসছিল যে স্টেরল জাতীয় পদার্থ কোনগুলো, এরকম টাইপের কিছু কোয়েশ্চেন আসছিল, বাট ইন জেনারেল কিন্তু সেরকম আসে না। তো আশা করি সবাই বুঝতে পারছে এই চ্যাপ্টার ক্লাসটা মোটামুটি। তো কারো যদি কোনো জিজ্ঞাসা না থাকে তাহলে আমরা অ্যাকচুয়ালি ক্লাসটা আজকে শেষ করবো, এবং আজকে যেটুকু অংশ পড়ানো হয়েছে সেটা হচ্ছে প্রোটিনের শেষ পর্যন্ত। সেটার উপরে কিন্তু 50 নম্বরের একটা ডেইলি এক্সাম আছে কালকেই। আহ তো এইটাই, তোমরা দিও পরীক্ষাটা, ঠিক আছে। মানে আচ্ছা, এইটাই আর থাকবে। যদি কারো কোনো এক্সট্রা কোনো প্রশ্ন থাকে বা পড়তে যেয়ে কেউ যদি কোনো সমস্যা ফিল করো তাহলে যে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে তোমরা যদি গ্রুপে মেসেজ না দাও তোমরা ইনবক্সে দিতে পারো, কোনো সমস্যা নেই। ওকে। ওকে, তাহলে আবার কালকে কালকে পরীক্ষা হচ্ছে, এবং তারপরের দিন কিন্তু পরিবেশ রসায়নের উপর ক্লাস, ঠিক আছে। পরিবেশ রসায়নের উপর ক্লাস, এটা আমি নিব, খুবই মজা হবে, তোমরা আশা করি থাকবা। ওকে, আমরা শেষ করতে পারি আই থিঙ্ক, রাইট? ওকে, 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 তাহলে আমরা শেষ করি নাকি?